হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর ভাই সাব, আজকের রেসেলমেনিয়া 14 নাইট 2 দেখলাম। ভোর 4:30 উঠেই দেখেছি, আমি লাইভই দেখি। আর অসাধারণ হয়েছে বলতে গেলে, রেসেলমেনিয়া 14 নাইট 2 অসাধারণ হয়েছে। অনেক মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, অনেক খারাপ জিনিস লেগেছে আমার, বাট খারাপ নয়, এরকমও কিছু ঘটনা ঘটেছে ইভেন্টে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেসেলমেনিয়া 14 নাইট 1 বেটার না নাইট 2 বেটার হয়েছে, সেটা আমি এখনই বলতে পারছি না। তার জন্য অ্যানালিসিস দরকার, সেই অ্যানালিসিস করার সময় আমি পাইনি। আমি এক কথায় বলতে পারি রেসেলমেনিয়া 40 দুটো রাতই ভালো হয়েছে এবং রেসেলমেনিয়া 40 একটা সাকসেসফুল ইভেন্ট। ঠিক আছে, যাদের রেসেলমেনিয়া 40 পোষায়নি, এখনও যারা রেসেলমেনিয়া 25 26 নিয়ে ভেবে রয়েছে, অতীত নিয়ে যারা এখনও পড়ে রয়েছে, তারা অতীত নিয়েই পড়ে থাকুক, কারণ নিউ এরা এসে গেছে আর নিউ এরা অসাম। রেসেলমেনিয়া 40 আমার দারুণ লেগেছে, দুটো রাতই অসাধারণ হয়েছে। তো শুরু করা যাক। তো শো শুরু হয় স্টেফানি ম্যাকম্যানকে দিয়ে। নাইট 1 শো শুরু করে ট্রিপল এইচ, সো নাইট 2 শো শুরু করলো ট্রিপল এইচের স্ত্রী স্টেফানি ম্যাকম্যান। আর স্টেফানি ম্যাকম্যান সবাইকে বললো, আর ইউ রেডি, আপনারা কি রেডি আছেন? আর সবাই হ্যাঁ বললো। আর ফার্স্ট ম্যাচ শুরু হলো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সেথ রলিন্স ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেখানে ড্রু ম্যাকিন্টায়ার সেথ রলিন্স দুজনেরই স্পেশাল এন্ট্রি ছিল। ড্রু ম্যাকিন্টায়ারের এন্ট্রি একটু বেটার, রলিন্সের এন্ট্রি আমার খুব জোকার টাইপ লেগেছে। অলদো রলিন্সের ক্যারেক্টারই জোকার, বাট রলিন্সকে নিয়ে আমি পরে কিছু কথা বলবো, এই ম্যাচ একদম শেষে সেটা আমি বলবো। বাট যাই হোক, রলিন্স ভার্সেস ড্রু ম্যাচটা হয় এবং ম্যাচের শুরুতেই ড্রু ম্যাকিন্টায়ার একটা ক্লেমোর দিয়ে দেয় রলিন্সকে, 1 2 3। আমি ভেবেছিলাম যে ম্যাচ ওখানেই শেষ হয়ে যাচ্ছে, লাইক 7 সেকেন্ডের ম্যাচ হয়তো হতেই পারে, ডাব্লিউডাব্লিউকে বিশ্বাস নেই, বাট হয়নি। তো তারপর ম্যাচটা চলে আর ম্যাচটা 2-3 মিনিট শুধু নর্মাল মুভ হয়, বাকি ম্যাচের 80% ছিল ফিনিশার ফেস্ট। লাইক আমি একটা সময় আমার নিজের খুব ওভারবুক মনে হচ্ছিলো ম্যাচটাকে। ঠিক আছে, অ্যাটলিস্ট কিছু নর্মাল মুভও দাও ভাই। ঠিক আছে, এই একটা পাওয়ার বম, একটা সুপার কিক, এগুলো বাদ দিয়ে আরও অনেক মুভ জানে রলিন্স, ফ্যালকন অ্যারো দিতে পারে, সুপার প্লেক্স, সব কিছুই দেখিনি। কার্ভ স্টর্ম দিচ্ছে, ম্যাকিন্টায়ার কিক আউট করছে, দেন রলিন্স ক্লেমোর খাচ্ছে, রলিন্স কিক আউট করছে, রলিন্স পেডিগ্রি দিচ্ছে ম্যাকিন্টায়ার কিক আউট করছে, ম্যাকিন্টায়ার ফিউচার শক ডিইটি দিচ্ছে রলিন্সকে, যেটা একটা সিগনেচার ফিনিশিং মুভ ড্রু ম্যাকিন্টায়ারের। অনেক সময় ফিউচার শক ডিইটিতেও পিন দেয় ড্রু ম্যাকিন্টায়ার, তাদের রলিন্স কিক আউট করছে, বেসিক্যালি ফিনিশার ফেস। বেশি বড় ম্যাচ হয়নি, 8-9 মিনিটের ম্যাচে 80% টাইম ফিনিশার দিয়েই কাজ চালিয়েছে দুজন। ঠিক আছে, আর রলিন্সকে খুব স্ট্রং দেখিয়েছে, ম্যাকিন্টায়ারকেও দেখিয়েছে, রলিন্সকে তো খুবই স্ট্রং দেখিয়েছে। কারণ নাইট 1-এর মেন ইভেন্টে রলিন্স আর কোডি যেভাবে মার খেয়েছে রোমান আর রকের কাছে, তাতে রলিন্স যে এত তাড়াতাড়ি 3টে ফিনিশিং মুভে কিক আউট করছে ম্যাকিন্টায়ারের, ভেরি ইমপ্রেসিভ আর ভেরি অদ্ভুত বটে। যাই হোক, তো শেষের দিকে আসি। ম্যাকিন্টায়ার রলিন্সকে পাওয়ার বম দিতে যায় অ্যানাউন্স টেবিলে। ঠিক আছে, সো ম্যাকিন্টায়ার রলিন্সকে পাওয়ার বম দিতে চায় অ্যানাউন্স টেবিলের ওপর, আর সেই সময় রলিন্স সেটাকে কাউন্টার করে ম্যাকিন্টায়ারকে সুপার কিক দেয়। দেন রলিন্স ম্যাকিন্টায়ারকে কার্ভ স্টর্ম দিয়ে দেয় অ্যানাউন্স টেবিলের ওপর। আর আমি এই সময় ভেবে ফেলেছিলাম যে এরা ম্যাকিন্টায়ারকে হারাচ্ছে, আর আমি একটু রেগেও গেছিলাম, লাইক টেবিলের ওপর কার্ভ স্টর্ম দেওয়াচ্ছে ম্যাকিন্টায়ার তো হেরে যাবে ম্যাচ। বাট না, ম্যাকিন্টায়ার ভেতরে ঢুকে রলিন্সকে একটা ক্লেমোর কিক দিয়ে দেয়, এন্ড দেন ঠিক আছে আবার একটা ক্লেমোর কিক দেয়, কারণ ওই ক্লেমোর কিকে রলিন্স কিক আউট করে দেয়। ঠিক আছে, সো ম্যাকিন্টায়ারের থার্ড ক্লেমোর কিকেও রলিন্স কিক আউট করে, দেন ম্যাকিন্টায়ার ফোর্থ ক্লেমোর কিক দেয়, আর রলিন্সের পিন হয়ে যায় 1 2 3। ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। অসাধারণ ডিসিশন, ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার খুব ভালো লেগেছে ডিসিশনটা, কারণ ড্রু ম্যাকিন্টায়ার সত্যি ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করতো, ম্যাচটা যেটা ডিজার্ভ করতো। এই ম্যাচটা ড্রু ম্যাকিন্টায়ার হারলে ড্রু ম্যাকিন্টায়ারের সমস্ত ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যেত। যাই হোক, তো ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ড্রু ম্যাকিন্টায়ার সেলিব্রেট করে, তার সেই মুভমেন্ট পায় যে মুভমেন্টটার জন্য ওয়েট করছিল, সেটা হচ্ছে লাইভ অডিয়েন্সের সামনে টাইটেল জেতা, রেসেলমেনিয়া অডিয়েন্সের সামনে টাইটেল জেতা। ঠিক আছে, তো তারপর ড্রু ম্যাকিন্টায়ার নিজের বউয়ের সাথে সেলিব্রেট করে, নিজের শালার সাথে সেলিব্রেট করে, বউকে কিস করে, কিন্তু না গিয়ে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের কাছে যায় অ্যানাউন্স টেবিলে, আর পাঙ্ককে রোস্ট করতে থাকে। তো পাঙ্ক রেগে গিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকেই ফেলে দেয়, আর ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাটাকও করে। আর সেই সময়
আমি জানতাম এটা হবে যখন পাঙ্ক ম্যাকিনটাকে অ্যাটাক করেছে। ডেমিয়ান ভাই ফাইনালি নিজের বুদ্ধির প্রয়োগ করলো। 9 মাস মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস নিজের কাছে রেখেছিল এই মুভমেন্টের জন্য। ঠিক আছে, এই ম্যাচটা আমি আর আমার মা দুজনেই দেখছিলাম, মাও খুব খুশি আমিও খুব খুশি যে ডেমিয়ান ভাই ফাইনালি বুদ্ধি দেখিয়েছে। ডেমিয়ান ভাই ব্রিফকেস নিয়ে এসছে, ম্যাকিনটাকে অ্যাটাক করে ক্যাশ ইন করলো, করার পর ফিনিশিং মুভ দিল সাউদার্ন হেভেন চোক স্ল্যাম। আর ড্যামিয়ান প্রিস্ট ড্রু ম্যাকিনটাকে হারিয়ে হয়ে গেল নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সিএম পাঙ্ক তো খুবই খুশি, অ্যানাউন্স টেবিলে জাজমেন্টেও খুব খুশি, কারণ নাইট ওয়ানে রিয়াকে বাদ দিলে, মামিকে বাদ দিলে সবাই হেরেছে। ডমিনিক তার বাবার কাছে ট্যাগ ম্যাচ হেরেছে, ফিনবেলার আর ডেমিয়ানও ট্যাগ টাইটেল ম্যাচ হেরেছে, আর জেডি তো মার খায় এমনিতে। কিন্তু নাইট 2 শুরু হয়েছে, ডেমিয়ান ভাই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। ড্রু ম্যাকিন্টায়ার মাত্র 3 মিনিটের জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল, বাট কুছ পরোয়া নেই, ড্রু ম্যাকিন্টায়ার আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আশা করা যেতে পারে, আর এটা আমি আশা করছি। যাই হোক, মুভমেন্ট ভালো ছিল, ফার্দার স্টোরি লাইনও বিল্ড হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক যখন পাঙ্ক রিটার্ন করবে। সো গ্রেট। আর বাই দ্য ওয়ে, ডেমিয়ান প্রিস্ট হচ্ছে সেকেন্ড পুয়ের্তো রিকান সুপারস্টার আফটার পেদ্রো মোরালেস। 1978 না 77 সালের পর প্রথমবার কোনো পুয়ের্তো রিকোর সুপারস্টার ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড টাইটেল জিতলো। সো কংগ্রাচুলেশন ডেমিয়ান প্রিস্টকে। ঠিক আছে, তারপর সেকেন্ড ম্যাচের কথা বলি, যে ম্যাচের সেরকম বিল্ড আপই ছিল না, এবং আমি মনে করি এই ম্যাচটাকে রেসেলমেনিয়া দেওয়াটা স্রেফ টাইমের অপচয়। সেটা হচ্ছে স্ট্রিট ফাইট ম্যাচ বিটুইন দ্য প্রাইড অ্যান্ড দ্য ফাইনাল টেস্টামেন্ট। যাই হোক, ম্যাচের কমেন্ট্রি করতে আসে বিখ্যাত র্যাপার স্নুপ ডগ, স্পেশাল গেস্ট কমেন্টেটার, আর তার সাথে বাবারে ডাডলি, ফর্মার ডাডলি বয়েজের মেম্বার, ট্যাগ টিম স্পেশালিস্ট বাবারে ডাডলি হয়ে যায় গেস্ট রেফারি ম্যাচের। তো ম্যাচটা বেশি লম্বা হয়নি, এতে অনেকের মানে রাগ হয়েছে যে কেন ম্যাচটা আরও লম্বা করতে পারতো, ববি ল্যাশলি স্টেবল ভার্সেস কেরিয়ান ক্রসের স্টেবল। বাট আমি বলবো ওকে, কারণ এই ম্যাচ লম্বা করলেও মজা আসতো না, ছোট করেছে, ঠিকঠাক মুভমেন্টের মধ্যে দিয়ে চলে গেছে। যাই হোক, ম্যাচের শুরুতে কেরিয়ান ক্রসের স্টেবল তো ল্যাশলি স্টেবলকে পুরো ধুয়ে ইস্ত্রি করে দিয়েছিল পুরো, মানে পুরো একদম, মানে কী বলবো, ইস্ত্রি বললেই ভালো। দেন একটা টাইম তোমার কেরিয়ান ক্রসকে অ্যাটাক করতে আসে বিফ্যাব, তখন স্কারলেট বিফ্যাবকে অ্যাটাক করে দেয়, স্কারলেট ইনভলভ হয়, তারপর ববি ল্যাশলি দুম করে খেলাটাকে ধরে, এবং ওই যে খেলা ধরা শুরু করলো ববি ল্যাশলি আর স্ট্রিট প্রফিটস, তারপর আর কেউ আটকাতে পারলো না। স্ট্রিট প্রফিটস আর অথস অফ পেইন একটা কোনায় পড়ে রইল, আর ল্যাশলি ধুতে থাকলো কেরিয়ান ক্রসকে। একটা টাইম হলো যখন স্কারলেটের ডিস্ট্র্যাকশনের জন্য, হ্যাঁ স্কারলেট ডিস্ট্র্যাক্ট করেছিল একটা টাইম, এবং সেটার জন্য স্কারলেটকে মারও খেতে হয়েছে বিফ্যাবের কাছে। তো স্কারলেটের ডিস্ট্র্যাকশনের জন্য কেরিয়ান ক্রস ল্যাশলিকে একটা সুপ্লেক্স টাইপ কিছু একটা দিয়েছিল, বাট সেইটাতে 2 কাউন্ট হওয়ায় কেরিয়ান ক্রস খচে যায় বাবারে ডাডলির ওপর, এবং রেগে গিয়ে তাকে কথাবার্তা শোনায়। তো তারপর ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে কেরিয়ান ক্রস ম্যাচ থেকে বেরিয়ে যায়, আর ববি ল্যাশলি পুরো ম্যাচটাকে ধরে নেয়, ডমিনেন্স দেখায়, কেরিয়ান ক্রসকে তার ফিনিশিং মুভ দেয়। দেন সেই ডাডলি বয়েজের যে মুভটা ছিল পা ফাঁক করে অপোনেন্টের মেন পয়েন্টে মাথা নিয়ে পড়া, সেটা দেয়। বেসিক্যালি বলতে গেলে কেরিয়ান ক্রস মার খেতেই থাকে, এবং লাস্টে মন্টেস ফোর্ড কেরিয়ান ক্রসকে একটা ফ্রগ স্প্ল্যাশ দেয় টেবিলের ওপর শুয়ে রেখে। এখানে বলা বাহুল্য, প্রথম টেবিলটা ভেঙে যায়, ঠিক আছে, কেরিয়ান ক্রসকে শোয়ানোর সময় বচ হয়ে যায়। তো সেকেন্ড টেবিলটা ভাঙেনি, তার উপর ফ্রগ স্প্ল্যাশ দেয়, দেন 1 2 3 করে দেয় ববি ল্যাশলি। সো ল্যাশলি স্টেবল জিতলো, যেটা আমি বলেছিলাম যে ববি ল্যাশলি স্টেবল জিতবে, আর কেরিয়ান ক্রসকে আবার পোতা হচ্ছে, কিছু করার নেই, দ্যাটস লাইফ। আমি এটা জানতাম, আর কিছু করার নেই। সো কেরিয়ান ক্রসের ফাইনাল টেস্টামেন্ট পুরো জলে চলে গেল। যাই হোক, স্নুপ ডগের সাথে ওরা সেলিব্রেটও করলো ম্যাচটা। থার্ড ম্যাচ বলি, এলএ নাইট ভার্সেস এজে স্টাইলস। বাই দ্য ওয়ে, এলএ নাইটের সাথে শুধু এলএ নাইট একা আসেনি, স্লিম জিমের পুরো অর্গানাইজেশনকে নিয়ে এসছে। মানে কত লোক স্লিম জিম খায় ওখানে, আই ডোন্ট নো, এখনও আমি বুঝতে পারলাম না জিনিসটা অ্যাকচুয়ালি কী। প্রথমে আমার বাজি মনে হতো, বাট দেখছি যখন লোকে খাচ্ছে তো বাজি তো হবে না, এটা ফায়ারি কি ঝাল হোয়াট এভার চকলেট টাইপের। যাই হোক, আর এজে স্টাইলস নতুন থিম মিউজিক পায়, এজে স্টাইলসকে নতুন থিম মিউজিক দেওয়া হয়, তো আশা করেছিলাম স্টাইলস জিতবে। যাই হোক, তো ম্যাচটা খুব ভালোভাবেই শুরু হয়, মানে একদম প্রথম থেকেই অ্যাটাক করা শুরু করে দেয়, কোনো রিংয়ের বেলের পরোয়া করেনি, ম্যাচ ফাইট শুরু হয়ে যায় এলএ ভার্সেস এজে। আর ম্যাচটা ডিসেন্ট ছিল, প্রথম একটু স্লো হচ্ছিল, মানে একদম শুরু হয়েছে ফার্স্টে, দেন স্লো হয়ে যায় ম্যাচটা, আর মানে খুবই স্লো লাগছিল কোনো কারণে, বা আমি হয়তো সেরকম ইনভলভ ছিলাম না ম্যাচটাতে। অ্যান্ড এলএ নাইট অনেক ভালো ভালো মুভ দেয়, লাইক টর্নেডো ডিডিটি দেয় এজে স্টাইলসকে, যেটা আমিও দিতে পারি,
আপনাদের বলছি সিরিয়াসলি আমি দিতে পারি টর্নেডো ডিডিটি, ঠিক আছে। অ্যান্ড উই হ্যাভ দ্যাট, বেশ ভালো ভালো মুভমেন্ট ছিল, সুপারপ্লেক্স ছিল, একটা সময় কাফ ট্রাসার দিয়েছিল এজে স্টাইলস। তো একটা টাইম পর প্রথম 10 না 11 মিনিট পর ম্যাচটা ইন্টারেস্ট আসতে থাকে, মানে ম্যাচটা একটু ফাস্ট পেস নিতে থাকে, এবং সেই ফাস্ট পেসটা নেয় যখন এজে স্টাইলস এলএ নাইটের পায়ে খুব বাজেভাবে অ্যাটাক করতে শুরু করে, ঠিক আছে। একটা টাইম এলএ নাইট কাউন্টার করে নিচের ওই ফ্লোরটাকে আনকভার করে, এবং আনকভার করে স্টাইলসকে কি পাওয়ার বম দিতে চায়, বাট স্টাইলস এটাকে কাউন্টার করে এবং এলএ নাইট নিজেই পড়ে নিজের পাতা ফাঁদে। ম্যাচের একদম শেষ মুমেন্ট, এবং এখানেই আমার প্রবলেম আছে এই ম্যাচটা নিয়ে, যেটা আমি বলছি, ম্যাচের শেষ মুমেন্টে যখন ম্যাচটা ধীরে ধীরে মানে ফাস্ট হতে শুরু করলো, ইন্টারেস্টিং লাগছিল আমার, তখনই স্টাইলস একটা 450 স্প্ল্যাশ দিতে যায়, স্প্রিংবোর্ড 450 স্প্ল্যাশ, আর এলএ নাইট হাঁটু তুলে দেয়, সো স্টাইলস মার খেয়ে যায়, বাট স্টাইলস তারপরও নিজেকে সামলে নেয় আর এলএ নাইটকে পেলে কিক দিয়ে দেয়। পেলে কিক দেওয়ার পর এজে স্টাইলস ফেনোমেনাল ফোরাম দিতে যায় এলএকে, আর এজে স্টাইলসকে ফেলে দেয়, এজে স্টাইলসকে দিতে দেয়নি ফেনোমেনাল ফোরাম। তারপর এলএ নাইট তার ফিনিশিং মুভ দিয়ে দেয় ব্ল্যাক ফিস্ট ট্রমা, আর 1 2 3 এলএ নাইট ম্যাচটা জিতে যায়। প্রবলেমটা হচ্ছে ম্যাচটা যখন আমার ইন্টারেস্টিং লাগলো তার ঠিক 2 না 3 মিনিট পরেই ম্যাচটা শেষ হয়ে যায়, এবং আমি মনে করছি ম্যাচটা আর একটু টানা যেত, লাইক আর একটু ফিনিশিং মুভ এজে স্টাইলসকে আর একটু স্ট্রং দেখানো যেতে পারতো, যে এজে স্টাইলস এই মুভে কিক আউট করে দিয়েছে বিএফটিতে, কারণ এই রাইভালরিটাও কাইন্ড অফ এ পার্সোনাল, কারণ এলএ নাইট লিটারালি এজে স্টাইলসের বাড়ি গিয়ে এজে স্টাইলসকে মারতে গেছে, আর এজে স্টাইলসও তার গাঁটের পয়সা খরচা করে অস্ট্রেলিয়ায় গেছিলো। সো একটা বিএফটিতে পিন, আর সেটাও খুব একটা আমার মানে ভালো লাগলো না যেভাবে ফিনিশটা হলো। সো ফর সাম রিজন আমি ম্যাচটাকে খুব একটা ভালো লাগলো না, সো কিছু বলার নেই, এটাই আমার পয়েন্ট ছিল। আমি আমার নেক্সট ম্যাচের কথা বলি। নেক্সট ম্যাচে ট্রিপল থ্রেট ইউএস টাইটেল ম্যাচ, যেখানে আমরা দেখি লোগান পল ব্যাকস্টেজে পুশ আপ করছে আমাদের লোগান ভাই, কেভিন ওভেন্সকে স্যামি জাইন মোটিভেট করছে, আর এখানে আমি ভেবে ফেলেছিলাম যে কেভিন ওভেন্স জিতছে আজকে, কারণ ম্যাচের পর একটা মুভমেন্ট হবে যে স্যামি জাইন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, কেভিন ওভেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, দুই ভাই চ্যাম্পিয়ন, দুই ভাই হাক করছে, বাট সেরকম কিছু হয়নি, থ্যাঙ্ক গড। ঠিক আছে, আমি প্রেডিক্ট করেছিলাম র্যান্ডি জিতবে, বাট র্যান্ডিও জেতেনি। আর যখন গতকাল আমি দেখে নিয়েছি, মানে গতকাল নাইট 1-এ যখন ওই ডাউন জিতে গেছে ওই স্ম্যাকডাউন ট্যাগ টাইটেল, তখনই বুঝে গেছি যে ইউএস টাইটেল লোগান পল রিটার্ন করছে। যাই হোক, তো লোগান পল একটা বেশ সলিড এন্ট্রি নেয় প্রাইম বোতল নিয়ে, ভাই তো যখনই পারে অ্যাড দিয়ে দেয় নিজের বোতলে, নিজের কোম্পানি। তো লোগান পল একটা ম্যাসকট নিয়ে আসে, প্রাইমের বরাবরই নিয়ে আসে, কোনো না কোনো ইউটিউবার থাকে সেই ম্যাসকটের ভেতর। দেন কেভিন ওভেন্স আসে, ওরও স্পেশাল এন্ট্রি কাইন্ড একটা গল্ফ কার্ট গাড়ি নিয়ে, এবং র্যান্ডি যখন আসে ও র্যান্ডিকে লিফটও দেয়, সো বেশ ভালো মুভমেন্ট। তো ম্যাচের শুরু হয় লিটারালি টিম হিসেবে, লাইক কেভিন আর র্যান্ডি লিটারালি লোগান পলের ওপর টিমভাবে পেটাচ্ছিল, মানে দুজনে মিলে একসাথে লোগানকে পেটাচ্ছিল এবং পেটাতেই থাকছিল। প্রথম 2-3 মিনিট তোরা লোগানকেই মারতে থাকে, ঠিক আছে, টেবিলের ওপর ব্যাক বডি ড্রপ দেয়, আরও অনেক কিছু দেয়, স্টম্প করছিল লোগানের পায়ে দুজনে মিলে। একটা সার্টেন টাইমে যখন লোগানকে পিন দিতে যায়, তখন দুজনেই পিন দিতে চায়, তখনই রিয়েলাইজ করে যে ম্যাচটা ট্রিপল থ্রেট ম্যাচ, এবং সেই মুহূর্তে র্যান্ডি আর কেভিন একে অপরের মধ্যে মারামারি শুরু করে। র্যান্ডি আর কেভিন সেই সুযোগ নিয়ে লোগান একটু কাম ব্যাক করে, আর ম্যাচের স্পট অনেক ভালো ছিল। আমি বলবো সেকেন্ড ম্যাচ অফ দ্য নাইট, আমি রলিন্স ভার্সেস ড্রুকে থার্ডে রাখবো, না থার্ডও বললেও ভুল হয়, কারণ বেলিই আমার বেটার লেগেছে। যাই হোক, মানে এটাও দারুণ ম্যাচ, সেকেন্ড বেস্ট ম্যাচ তো বটেই, বিকজ দিস ম্যাচ ইজ অ্যামেজিং। আমি জানতাম লোগান পল কিছু একটা করবে, লোগান পল করেছে, বেশ ভালো ভালো স্পট ছিল, ঠিক আছে। একটা টাইম কেভিন ওভেন্স লোগান আর র্যান্ডি দুজনকে একই টার্ন বাকেলে ক্যানন বল দিল, কারণ দুজন একই জায়গায় ছিল বলে। লোগান পল একটা জায়গায় হেভি করেছে, যে কেভিনকে স্প্ল্যাশ দিল, এবং সেই স্প্ল্যাশ থেকে উঠেই র্যান্ডিকে মুনসল্ট দিল। সো লোগান পল শিখছে খেলা, লোগান পলের হাই ফ্লাইং মুভ অসাধারণ, ভাই একটা মুভ দেওয়ার পর আরেকটা মুভ দিতে পারে ইমিডিয়েটলি। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। তো র্যান্ডি ওটন দুজনকেই একটা টাইম স্যাটেল তোমার এই ডিডিটা দিয়েছিল, এপ্রন ডিডিটি যেটাকে বলে, একই টাইমে দুজনকে লোগান আর কেভিনকে, র্যান্ডি ভাই। দেন একটা টাইম হয়েছে কেভিন ওভেন্স র্যান্ডি ওটনকে কোড ব্রেকার দিয়েছে। কেভিন ওভেন্স র্যান্ডিকে কোড ব্রেকার দিয়েছে। কোড ব্রেকার কার ফিনিশিং মুভ? ক্রিস জেরিকোর ফিনিশিং মুভ।
জেরিকোর মুভ ইউজ করেছে আমাদের কেভিন ওভেন্স ভাই, তাহলে কি জেরিকো AEW ছাড়ছে? এইসব নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো, এখানে অবশ্যই বলবো না, বাট কেউ জেরিকোর মুভ ইউজ করেছে র্যান্ডির ওপর। আর ম্যাচ বেশ ভালোই চলে, একটা টাইম র্যান্ডি কেউকে আর কেউ দিয়েছিল, বাট তারপর লোগান নিয়ে আসে তার ব্রাশ নাকেলস, তার মোক্ষম অস্ত্র ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে র্যান্ডিকেও ঘুষি মারে, কেভিনকেও ঘুষি মারে, তারপর র্যান্ডিকে আবার মারতে যাবে, কারণ র্যান্ডি কিক আউট করে দিয়েছিল ওর ওই ঘুষিতে, র্যান্ডিকে আবার মারতে যাবে, র্যান্ডি তখনই আর কেউ দিয়ে দেয় লোগান পলকে, আর লোগান পল সামহাউ নিচে নেমে যায়। তখন র্যান্ডি কী করে, ওই ব্রাশ নাকেল নিয়ে নেয়। বাই দ্য ওয়ে, একটা টাইম র্যান্ডি লোগানকে পান্ট কিক দিতে গেছিল লোগান পলকে, র্যান্ডি ওরটন, বাট ম্যাসকটটা লোগান পলকে বাঁচিয়ে দেয়। পরে ম্যাসকট থেকে দেখা যায় এ হচ্ছে আইসো স্পিড, এ অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত, ইভেন বিরাট কোহলিকে নিয়েও অনেক সময় ইউটিউব করে, ভাই খুব ফেমাস ইউটিউবার, ইন্ডিয়ার প্রায় সবাই চেনে, সব দেশের সবাই চেনে। তো ও ছিল অ্যাকচুয়ালি লোগান পলের ম্যাসকটের মেম্বার, আর ও হেউ হেউ করে বাক করছিল র্যান্ডির দিকে, র্যান্ডি খোঁচে গিয়ে ওকে একটা লাথি মারে, দেন টেবিলের ওপর আর কেউ দিয়ে দেয়। সো দারুণ মুভমেন্ট, ঠিক আছে। ইউটিউবারকে আর কেউ দেওয়া তো র্যান্ডি ওটনের এখন নেশা হয়ে গেছে, লোগান পল, KSI আর এখন আইসো স্পিড। সো ইউটিউবাররা বেঁচে থাকুক, বাই দ্য ওয়ে আমি নিজেই ইউটিউবার একটা, ছোট হলেও হয়তো আমিও কোনো দিন আর কেউ খেতে পারি, হু নোস, সেটা আমার মুভমেন্ট হবে। বাট যাই হোক, দারুণ ছিল। তারপর শেষের দিকের কথা বলি, ম্যাচের শেষের দিকে কেভিন ওভেন্স লোগান পলকে পপ আপ পাওয়ার বম দেয়, দেন র্যান্ডিকে স্টানার দেয়, বাট র্যান্ডি ওটান কিক আউট করে। দেন কেভিন র্যান্ডিকে পপ আপ পাওয়ার বম দিতে যায়, বাট র্যান্ডি পপ আপ পাওয়ার বমকে কাউন্টার করে আর কেউ করে দেয়। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে পপ আপ পাওয়ার বমকে কাউন্টার করে আর কেউ দেওয়া যায়, বাট র্যান্ডি করে দেখিয়েছে। তারপর লোগান পল সেটা সুযোগ নিয়ে র্যান্ডিকে বের করে দিয়ে নিজে ফ্রগ স্প্ল্যাশ দেয় কেভিনের ওপর, আর কেভিনকে পিন করে টাইটেল ধরে নেয় লোগান পল। একদম পারফেক্ট ডিসিশান। লোগান পল, অস্টিন থিওরি, গ্রেসন ওয়েলার তিনজনেই এখন চ্যাম্পিয়ন, বেশ মজা আসবে দেখতে কিন্তু। যাই হোক, তো দারুণ হয়েছে ম্যাচটা। এরপর সেমাই মেন ইভেন্ট, বেলি ভার্সেস ইও স্কাই, আর ম্যাচটার বেলির এন্ট্রান্স স্পেশাল এন্ট্রি ছিল। ইও স্কাইয়ের এন্ট্রি নিয়ে কিছু বলবো না, কারণ জাপানিজদের এন্ট্রান্স আমার মাথায় ঢোকে না। ম্যাচটা প্রথম দিকে একটু স্লো হয়েছিল, যে কারণে আমি এই ম্যাচটাকে একটু তলায় রাখবো, ঠিক আছে। এবং কোনো কারণে আমার ইন্টারেস্ট ছিল না এই ম্যাচের প্রতি সেরকম একটা, বার ম্যাচে ভালো ভালো স্পট ছিল বাইরে ভেতরে, ঠিক আছে। ইও স্কাইয়ের রেসলিং স্কিল আমার খুব ভালো লেগেছে এই ম্যাচে, ইও স্কাই নিজেকে তুলে ধরেছে। এতদিন ইও স্কাইকে আমার খুব অ্যাভারেজ রেসলার মনে হতো, বাট ফাইনালি ইও স্কাইকে আমার মনে হয়েছে যে না, দম আছে মেয়েটার মধ্যে একটা। শুধু দেখতে ভালো না, NXT-তেও ভালো খেলে তা না, এমনি খেলতে পারে, সময় দিলে, টাইম দিলে, কেমিস্ট্রি থাকলে অবশ্যই ভালো খেলতে পারে, ভালো ম্যাচ দিতে পারে। তো ম্যাচটার অ্যাকচুয়ালি মোমেন্টাম স্টার্ট হয়েছে যখন ইও স্কাই তার ফিনিশিং মুভ বেলিকে দেয়, টপ রোপ থেকে মুনসল্ট, বাট বেলি কিক আউট করে দেয়। তার বেলিও একটা মুভ দেয়, টপ রোপ এলবো ড্রপ দেয় ইও স্কাইকে, বাট ইও স্কাই সরে গিয়ে সেটাকে ক্রস ফেসে কাউন্টার করে দেয়। আর আমি বরাবরই এই ধরনের রেসলিং পছন্দ করি যেখানে কাউন্টার থাকে, আর এই ম্যাচে কাউন্টার ছিল। ইও স্কাই বেলির অনেক মুভ কাউন্টার করেছে, আর খুব ভালো কাউন্টার করেছে, লাইক বেলি টু বেলিও কাউন্টার করেছে, রোজ প্ল্যান্ট কাউন্টার করেছে। সো ইও স্কাই কিন্তু বেশ ভালো কাউন্টার করতে পারে, আর বেলির অনেক মুভ কাউন্টার করে আমার মন জিতে নিয়েছে ইও স্কাই আজকে। যাই হোক, ম্যাচের শেষের দিকে বেলি ডমিনেট করে, ইও স্কাইয়ের মুভ কাউন্টার করে, এবং আলটিমেট মুমেন্টে যখন ইও স্কাই মুনসল্ট দিতে যায় তখন বেলি সরে যায়, এবং বেলি সরে গিয়ে রোজ প্ল্যান্ট দিতে যায়। মানে অনেক কিছু মুভ হয়েছে, আমার নিজেরও এখন মনে নেই কী কী হয়েছে, বাট ম্যাচ ভালো হয়েছে, ম্যাচটা পারলে আপনারা দেখবেন। যাই হোক, ম্যাচের শেষে বেইলি ইও স্কাইকে একটা এলবো ড্রপ দেয় টপ রোপ থেকে, অ্যান্ড দেন এলবো ড্রপ দেওয়ার পর তার ফিনিশিং মুভ দেয় রোজ প্ল্যান্ট, অ্যান্ড দেন 1 2 3 হয়ে যায়, বেলি হয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। সো কংগ্র্যাচুলেশন বেলি, ফাইনালি বেলি কত বছর পর চ্যাম্পিয়ন হলো, কারণ বেলি অনেক ম্যাচ হেরেছিল টানা, ফাইনালি বেলি উমেন্স চ্যাম্পিয়ন, উমেন্স আনডিসপিউটেড হোয়াট এভার চ্যাম্পিয়ন। ইও স্কাই তার টাইটেল হারালো রেসেলমেনিয়ায়, বেলি একটা মুভমেন্ট পেলো রেসেলমেনিয়ায়। যাই হোক, এবার মেন ইভেন্টের কথায় আসি, আসল খেলা, কোডি রোডস ভার্সেস রোমান রেইন্স ফর দি আনডিসপিউটেড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর নাইট 1-এ যখন কোডি রোডসকে রক পিন দেয় তখনই আমি ধরে ফেলেছিলাম যে কোডি রোডস পরপর দুটো রাতে পিন খাওয়ার মতো তো ছেলে নয়, কারণ কোডি রোডসেরও একটু ইগো প্রবলেম আছে, এমনি এমনি ভাই AEW ছাড়েনি, এটা ফ্যাক্ট।
ঠিক আছে, কোডি রোডস যতটা নাইস সাজে অ্যাকচুয়াল রিয়েল লাইফে অতটা নাইস নয়, বরং রোমান খুব নাইস। যাই হোক, তো কোডি রোডস তো 2 রাত পরপর তো পিন খাবেই না, তো আজকে হয়তো রোমানেরই দিন, মানে রোমানেরই খারাপ দিন। তো এটা ভেবেই ম্যাচটা দেখতে বসেছিলাম। তাও মনের মধ্যে একটা আশা ছিল যে রোমান ট্রাইবাল চিফ হয়তো রিটেন করবে, কারণ 1316 দিন চ্যাম্পিয়ন। আমার এই 7 বছরের রেসলিং মানে দেখছি 7 বছর তো প্রায় হতে চললো, 7-8 বছর, 8 বছর হতে চললো, আমি কখনো এত লম্বা চ্যাম্পিয়ন দেখিনি। ঠিক আছে, 1990 সালের পর কেউ ডাব্লিউডাব্লিউই টাইটেল 1.5 বছরের বেশি ধরে রাখতে পারেনি। সেখানে রোমান রেইন্স ট্রাইবাল চিফ 3.5 বছর চ্যাম্পিয়ন ছিল, হুইচ ইজ আ মাইলস্টোন ব্যাপার। তার জন্য ট্রাইবাল চিফকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। যাই হোক, তো কোডি রোডস স্পেশাল এন্ট্রি নেয় ওর বউয়ের সাথে। আর কোডি রোডস দিনকে দিন হান্টারের পুরো পা চাটা প্লেয়ার হয়ে যাচ্ছে, কারণ হান্টার এরকম এন্ট্রি নেয় কঙ্কালের মাথা নিয়ে। কি করছো কোডি ভাই? AEWতে গিয়ে হান্টারের সিংহাসন ভাঙো, আবার এখানে হান্টারকেই তারিফ করো। যাই হোক, রোমানও স্পেশাল এন্ট্রি পায়। রোমানের এন্ট্রি তো অনেকে কোরাস গায়, বেশ দারুণ এন্ট্রান্স ছিল রোমানেরটাও। যাই হোক, ম্যাচ শুরু হয়, ফেস অফ হয় রোমান আর কোডির, আর ম্যাচ ভালো, দুজনের কেমিস্ট্রি অসাধারণ। রোমান আর কোডির কেমিস্ট্রি খুব ভালো। ঠিক আছে, পল হেম্যানও বেশ, আর আমরা দেখি যে বাইরেও মারপিট হয়েছে, মানে যেহেতু ব্লাড লাইন রুল ম্যাচ ছিল, নো ডিসকোয়ালিফিকেশান, নো কাউন্ট আউট, তো বাইরেও মারপিট করেছে রোমান আর কোডি মিলে। ঠিক আছে, আর ভালো ভালো মুভমেন্ট দিয়েছে, সুপ্লেক্স দিয়েছে একটা টেবিলে অডিয়েন্সের সামনে। যাই হোক, রোমান দেন পাওয়ার বম কোডি, অনেক ভালো ভালো মুভমেন্ট ছিল, অনেক ভালো ভালো স্পেশাল, আর ম্যাচ ফাস্ট পেস ছিল। নর্মালি রোমানের ম্যাচ কিন্তু খুব ধীরে হয়, এত ধীরে হয় যে একটা টাইম আমার মা পর্যন্ত বোর হয়ে যায়। আমার মা রোমানের খুব বড় ফ্যান, আমার থেকেও বড় ফ্যান, সেও বোর হয়ে যায় আর আমিও বোর হয়ে যাই। বাট এই ম্যাচ ফাস্ট পেস ছিল, তো ভাই ধীরে ধীরে শিখে গেছে ফাস্ট পেস খেলা কাকে বলে। যাই হোক, আমার সবচেয়ে হিট লেগেছে ম্যাচটা শুরু হয়েছে যখন রোমান কোডিকে সুপ্লেক্স দিচ্ছিল, ফিশারম্যান সুপ্লেক্স দিচ্ছিল, এমন সব মুভ দিচ্ছিল রোমান, যে মুভ রোমান কোনো কালে দেয়নি, বাট ও আজকের জন্য শিখে এসেছিলো মুভগুলো, কোডিকে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, কোডি যখন তোমার কোডি কাটার দিতে যাবে, তখন রোমান ওকে মিডিয়ারে ধরে নেয়, ধরে নিয়ে ক্রসরোডস দিয়ে দেয়। সো রোমান কোডির মুভ নকল করে কোডিকেই দিয়ে দিয়েছে ক্রসরোডস, আর দেওয়ার পর হাসছে, বলছে পল হেম্যানকে যে আমি এই মুভটা বরাবর দিতে চেয়েছিলাম। তো ভাই রোমান কোডির মুভ চুরি করে কোডিকেই দিচ্ছে। তারপর কোডিকে লোভলোও দেয় রোমান, কোডিকে পাওয়ার বম্বও দেয় টেবিলের ওপর। তবে আজকে কোডি তো আলাদাই মুডে ছিল, কোডি এত কিছুর পরও কিক আউট করে দেয়, লোভলো খাওয়ার পর কিক আউট, পাওয়ার বম খাওয়ার পর কিক আউট টেবিলে। দেন কোডি রোমানকে কোডি কাটার দেয়, দেন কোডি রোমানকে স্পিয়ার পর্যন্ত দেয়। একটা টাইম কোডি রোমানকে স্পিয়ার দেয়। হ্যাঁ, কোডিও রোমানের মুভ চুরি করেছে, রোমান ওর মুভ চুরি করবে, কোডি ওর মুভ চুরি করবে না, কোডি রোমানকে স্পিয়ার দিয়েছে। এবং তারপর কোডি রোমানকে ক্রসরোডস দিয়েছিল একটা, বাট ওই সময় জিমি উসো চলে আসে হেল্প করতে, আর শুরু হয় ইন্টারফিয়ারেন্সের মজাদার খেলা। সো জিমি উসো আসে, কোডিকে সুপার কিক দেয়, দেন রোমান কভার করে বাট কিক আউট করে দেয় কোডি ভাই। দেন যে উসো আসে, যে উসোর মিউজিক বাজে, ফ্যানেরা পাগল হয়ে যায়। তো যে উসো এলো, যে উসো আর জিমি উসো মারপিট করলো, আর যে উসো জিমি উসোকে স্পিয়ার দিয়ে দিল, র্যাম্প থেকে স্পিয়ার দিল নিচে টেবিলের ওপর, আর যে জিমি দুজনেই আউট ম্যাচ থেকে, যে জিমিকে স্পিয়ার দিয়ে দিল। আর সত্যি কথা বলতে গেলে এদের এই ব্রলগুলো বেটার দ্যান দেয়ার ম্যাচ, খুবই অদ্ভুত লাগে যে আমি আবার যে উসো আছে জিমি উসো নিয়ে এক্সাইটেড, কারণ এদের ব্রল খুব ভালো হয় দুই ভাইয়ের, কিন্তু দুই ভাইয়ের ম্যাচ এত ঘাটিয়া কেন আমি বুঝলাম না। যাই হোক, তারপরে আমরা দেখি রোমান শক, বাট তাও রোমান কোডিকে স্পিয়ার দেয় আর কোডি কিক আউট করে দেয়। তারপর কোডি রোমানকে ব্যারিকেড ভেঙে স্পিয়ার দেয়, এবং সেটাতেও রোমান কিক আউটই করে দেয়, রোমানের তাতেও পিন হয়নি। তারপর কোডি রোমানকে ক্রস রোডস দিতে যায়, একটা ক্রস রোডস দিল, 2 নম্বর ক্রস রোডস দিল, তারপর সোলো চলে এলো। গত বছরের রেসেলমেনিয়ার মতো এবছরও সোলো এলো, আর সোলো এসে কোডিকে সামওয়ান স্পাইক দিয়ে দিল, আর রোমানকে বললো কভার করো। আর রোমান যেই কভার করলো কোডিকে, গত বছর কোডির পিন হয়ে গেছিলো, বাট এবছর কোডি এক্সট্রা রিভাইটাল খেয়ে এসছে, বা কী খেয়ে এসছে আমি জানি না, 1-2 কোডি কিক আউট করে দেয়। তারপর রোমান আর সোলো দুজনে মিলে একটা ফিনিশার কম্বো দেয়, সোলোর সামওয়ান স্পাইক আর রোমানের স্পিয়ার, তাতেও কোডি ভাই কিক আউট করে দেয়।
কোডি ভাই তো আজকে একটা আলাদা লেভেলেরই ছিল। যাই হোক, তারপর জন সিনা আসে আর ফ্যানেরা পাগল হয়ে যায়, আমিও পাগল হয়ে যাই, লাইক কী হচ্ছে এগুলো, জন সিনা কেন এলো। যাই হোক, সিনা এসে রোমানকে এ দিল, সোলোকে টেবিলের ওপর দিল আর টেবিল ভেঙে দিল। তো সোলো খেয়ে গেল জন সিনার হাতে। তো সিনা রোমানকেও দিল, সোলোকেও দিল, টেবিলের ওপর সোলোকে দিল। তারপর রক আসে, দ্য ফাইনাল বস। রক আর সিনার মধ্যে ফেস অফ 2024-এ, ক্যান ইউ বিলিভ ইট? আমি তো ভাবছিলাম দুজন হয়তো মারামারি করবে, বাট যাই হোক, বেশি চাওয়া উচিত না। রক সিনাকে একটা রক বাটন দিয়ে দেয়। সিনা পাকামি মারছিল, ইউ কান্ট সি মি, তো রক বুঝিয়ে দিল যে আমি তোকে দেখতে পাচ্ছি পাগলা, রক বটম দিয়ে দেয় সিনাকে আর বলে সিনা বেরিয়ে যায় এখান থেকে সিনা। তারপরে শিল্ডের মিউজিক আসে এবং শিল্ডের মিউজিকে সেথ রলিন্স এসছিল। আমি তো প্রথমে ভাবছিলাম ডিন অ্যামব্রোস কি এলো, কারণ অনেকেই ভেবেছে, আমি ফেসবুক টুইটার খুলে দেখছি অনেকে ভেবেছিল যে ডিন অ্যামব্রোস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে এসছে একটা রাতের জন্য, ঠিক আছে, বাট ওসব সেগুড়ে বালি। শিল্ডের মিউজিকে রলিন্সই এসেছিলো শিল্ডের ড্রেস পরে, রককে চেয়ার দিয়ে মারতে, বাট রোমান ঠিক টাইমে সুপারম্যান পাঁচ দিয়ে দেয় রলিন্সকে, তো রক বেঁচে যায়। বাট তারপরে আন্ডারটেকারের মিউজিক লাইট অফ, লাইট অন, আন্ডারটেকার পিছনে রকের, আন্ডারটেকারকে দেখে রক তো হাঁ, আন্ডারটেকার রককে চোখ স্ল্যাম দিয়ে দেয়। আর ভাই আন্ডারটেকারই বা কেন কোডিকে হেল্প করলো আমি জানি না, মজা এসছে, কেন কিসের ইন্টারফারেন্স বুঝলাম না, বাট মজা এসছে ভাই। যাই হোক, আন্ডারটেকার রককে চোখ স্ল্যাম দিল আর তারপর লাইট অফ, দুজনেই রিংয়ের বাইরে ছিল শুধুমাত্র রোমান, কোডি আর রলিন্স। রোমানের হাতে একটা চেয়ার, রোমানের কাছে সুযোগ ছিল কাকে মারবে এটা ডিসাইড করার, কোডিকে মারবে না রলিন্সকে মারবে। বাট রোমান সারপ্রাইজিংলি কোডিকে না মেরে চেয়ার দিয়ে রলিন্সকে মারল, কারণ রোমান কখনোই পছন্দ করে না রলিন্স যখন শিল্ডের এন্ট্রান্স নিয়ে আসে। রোমানের পুরনো কথা মনে পড়ে যায়, রোমান এখনও ক্ষমা করতে পারেনি রলিন্সের বিট্রিয়ালকে, এবং এই ইমোশনালের জন্যই রোমান ম্যাচটা হারে। কারণ রোমান যদি কোডিকে চেয়ার দিয়ে মারতো তাহলে রোমান কিন্তু জিততো ম্যাচটা, বাট রোমান চুজ করলো রলিন্সকে, রোমান রলিন্সকে চেয়ার দিয়ে মারলো, এবং এটাও একটা সিনেমা, এটাও একটা স্টোরি টেলিং। রলিন্সকে মারার পর রোমান ফোকাস করে কোডির দিকে, স্পিয়ার দিতে যায়, বাট কোডি ওটাকে কাউন্টার করে পরপর 3টে ক্রস রোডস দিয়ে 1 2 3 করে দেয়। কোডি ফাইনালি তার স্টোরি ফিনিশ করে দেয়। কোডির বাবা যেটা করতে পারেনি কোডি সেটা করে দেখিয়েছে, থ্যাঙ্কস টু কোডি, ঠিক আছে। কোডি তার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে, তার বউকে খুশি করতে পেরেছে, ফ্যানেদেরকে খুশি করতে পেরেছে। বাট সত্যি কথা বলতে গেলে আমি একটু কষ্ট পেয়েছি যখন 1 2 3 হয়, আমার মা একটু কষ্ট পেয়েছে, সব রোমান ফ্যানেরাই কষ্ট পেয়েছে, কারণ ম্যান 1316 দিন ইজ নট আ জোক, এটা জোক নয়, ঠিক আছে। আর এটা সত্যি, যেদিন রোমান হারতো সেদিন সবারই শক হওয়ার কথা, সবারই একটু দুঃখ পাওয়ার কথা, কারণ ট্রাইবাল চিফের দি এন্ড হয়ে গেল, ব্লাড লাইন স্টোরি লাইনের পুরো সমাপ্তি হয়ে গেল। কোডি তার স্টোরি শেষ করলো, শুধুমাত্র কোডি তার নিজের স্টোরি শেষ করেনি, বরং ব্লাড লাইনের স্টোরিও শেষ করে দিল। রোমানের রেইন এন্ড করে নিজের বাবার স্বপ্ন পূরণ করলো। যাই হোক, ম্যাচের দারুণ দারুণ মুমেন্ট ছিল, অসাধারণ মুমেন্ট ছিল, এবং শেষে কোডির সেলিব্রেশন সত্যি খুব ভালো ছিল, একটা হোলসাম মুমেন্ট ছিল। আমি তারপর নন পার্শিয়াল ওয়েতে ভেবে দেখলাম যে ঠিক আছে, খারাপ না মুমেন্টটা, কারণ ভাই ফাইনালি তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। এবং এটাই রেসেলমেনিয়া, যে পুরনো লোকেরা বিদায় নেয়, নতুন হিরোরা জন্মায়, লেজেন্ড বর্ন করে রেসেলমেনিয়াতে, একদম পারফেক্ট সিনারিও। যাই হোক, কোডি তারপর তার ফ্যামিলির সাথে হোলসাম মুমেন্ট স্পেন্ড করে, তার মা আসে, তার মাকে টাইটেলটা দেয় যে ধরো মা, টাইটেলটা ধরে দেখো কেমন লাগছে। তারপর কোডিকে সবাই চাগিয়ে তুলে ধরে, র্যান্ডি, জে উসো, এলে নাইট, স্যামি জেইন, ঠিক আছে, সবাই আসে, কেভিন ওভেন, সবাই আসে কোডিকে সেলিব্রেট, কোডিকে কংগ্রাচুলেশান জানায়, কোডিকে তুলে ধরে কাঁধে। যাদের রোমান স্ক্রু করেছিল, যাদের রোমান চিটিংবাজি করে হারিয়েছিল, তারা সবাই কোডিকে আসে কংগ্রাচুলেশান জানায় যে আমরা পারিনি রোমানকে হারাতে, বাট তুমি পেরেছো রোমানকে হারাতে, তুমি ফাইনালি শেষ করেছো এই ভিলেনের রাজত্ব, তার জন্য কংগ্রাচুলেশান কোডি তোমায়। বাই দ্য ওয়ে, যেটা বেস্ট মুভমেন্ট আমার লাগলো সেটা কোডি রলিন্সকে থ্যাংক ইউ জানালো, রলিন্সকে হ্যান্ডশেক করলো, কারণ রলিন্স ভাই আলাদা লেভেলের ফ্রেন্ডশিপ দেখেছে কোডির প্রতি। রলিন্স বলেছিল যে ও কোডির শিল্ড হবে,
ও কোডির শিল্ড হয়েছে। ও বলেছিল কোডিকে ও প্রোটেক্ট করবে যে মুখভাবেই হোক, আর ও কোডিকে প্রোটেক্ট করেছে। সো রলিন্স কোডি রোডসের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করেছে। খুবই ভালো লেগেছে এটা দেখে যে রলিন্স এত কিছুর পরেও, ইনজিওর্ড হওয়ার পরেও, নিজের টাইটেল হারবার পরেও, ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল হারবার পরেও রলিন্স এসছে কোডিকে হেল্প করতে, নিজের কথা রাখতে রলিন্স এসছে। কারণ রলিন্সের ইচ্ছা ছিল ব্লাড লাইনকে শেষ করা, রোমানের রাজত্ব শেষ করা, রলিন্স সেটা করতে পেরেছে। তাই দিনের শেষে রলিন্সও কিন্তু একটা জয়ী। বাট যাই হোক, রলিন্সের ক্যারেক্টার আমার খুব ভালো লাগলো এবং এখানেই শেষ হয়ে যায় রেসেলমেনিয়া নাইট 2। আমার অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি মুখিয়ে রয়েছি র আর স্ম্যাকডাউনের জন্য যে কেমন হবে, নতুন এরা কীভাবে শুরু হবে। তো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। অনেক বড় হলো আমি জানি ভিডিওটা, বাট রেসেলমেনিয়া স্পেশাল বলে কথা। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কোন ম্যাচটা কীরকম ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে, কোন ম্যাচটা বেশি ভালো লেগেছে, আমার অপিনিয়নের সাথে আপনাদের কোন অপিনিয়ন ম্যাচ করছে কি করছে না। সো বেসিক্যালি এগুলোই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ক্লিক অন দ্য নোটিফিকেশান বেল, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। নমস্কার, গুড বাই।